নমস্কার, ওয়েলকাম টু বায়োপ্রাপ্তি ইউটিউব চ্যানেল। আমরা গত যে প্রিভিয়াস ক্লাসে সেল ডিভিশন তো মিওসিস যে টপিকটা নিয়ে আমরা বর্ণনা করেছিলাম, সেখানে আমরা একটা মিওসিসের গুরুত্বপূর্ণ ফেজ আমরা বলেছিলাম এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসেট হয়ে থাকবে সবার কাছে। সেখানে স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছিলাম প্রোফেজ ওয়ানের যে 5খানা উপদশা অর্থাৎ লেপ্টোটিনি, জাইগোটিনি, প্যাকাটিনি, ডিপ্লোটিনি এবং ডায়াকাইনেসিস, তার সুন্দরভাবে একটা ছক করে দিয়েছিলাম উইথ ইমেজেস। তোমরা ছবিও পেয়েছিলে, পরপর কী কী ঘটনাগুলো ঘটে তোমাদেরকে নোট করতে দিয়েছিলাম। এটা তোমাদের টাস্ক ছিল। ঠিক যেখানটা শেষ করেছিলে ঠিক তারপর থেকেই আমরা শুরু করতে চলেছি। তাহলে তোমরা যে টাস্কগুলো খাতায় করেছো সেটা জাস্ট একবার মিলিয়ে নাও। তোমরা নিশ্চয়ই বোকেট স্টেজ নিশ্চয়ই লিখেছো লেপ্টোটিনিতে। ওকে, দেন তোমরা চলে যাও। একটা বলে রাখি, বোকেট স্টেজ দেখতে পাওয়া যায় কোন সেলের ক্ষেত্রে মেনলি? ইন কেস অফ অ্যানিমাল সেল, ইউ অল নো দ্যাট, আমি আগের ক্লাসেও বলেছি। এরপর চলে যাও জাইগোটিনিতে, সেখানে তুমি বাইভ্যালেন্টের গল্প পাবে, সেখানে তুমি টেট্রায়েডের গল্প পাবে। ওকে, এবং সেখানে তুমি কি পাবে? সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স এবং সাইনাপসিস যে কমপ্লেক্সের মাধ্যমে হয় সেটাকে বলা হয় সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স, তার উপস্থিতি তুমি দেখতে পাবে। এবং সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স দেখতে গেলে আমাদেরকে ইলেকট্রন মাইক্রোস্কোপে সাহায্য নিতে হয়, এটা আমি আগের ক্লাসে বলেছিলাম। নেক্সট চলে যাও, ওটা জাইগোটিনির কেস যেগুলো বললাম আমরা। এরপর চলে যাও প্যাকেটিনি, যেখানে আমরা কি করেছিলাম? হোমোলোগাস ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিড দ্বয় একে অপরকে ওভারল্যাপ করেছিল। ওভারল্যাপ করা অর্থাৎ ক্রসিং ওভার ঘটেছিল, ঠিক কি না? মেন একটা ইভেন্ট ক্রসিং ওভার লিডস টু রিকম্বিনেশন আমরা বলেছিলাম। নেক্সট চলে যাও পরবর্তী ফেজ অর্থাৎ ডিপ্লোটিনি উপদশায় আমরা গিয়েছিলাম কোথায়? যখন আমরা দেখেছিলাম সেন্ট্রোমিয়ার যে অঞ্চলটা যুক্ত হয়েছিল সাইনাপ্টোনিমাল কমপ্লেক্সের মাধ্যমে, সেই সাইনাপ্টোনিমাল কমপ্লেক্সটা ডিসোসিয়েট করে যায়। এর ফলে সেন্ট্রোমিয়ারগুলো আলাদা হয়ে যায়, শুধুমাত্র যে পয়েন্টে ক্রস ওভার ঘটেছিল সেই জায়গাটা বাদে। তাই আমরা এক্সেপ্ট একটা কায়াজমা অ্যাপিয়ার হয়েছিল আমাদের কোথায়? ডিপ্লোটিনি দশায়, মেন ইভেন্ট। এরপর যখন আমরা ডায়াকাইনেসিস গেছি, সেই ছবিটা নিয়েই আমরা শুরু করব। তখন দেখেছিলাম এই যে কায়াজমাটা ঘটেছে তার টার্মিনালাইজেশন হয়েছে জাস্ট ইউ শো ইন দিস পিকচার। তো আজকের ভিডিওতে এসো আমরা পরপর মিওসিসটাকে শেষ করবো আজকে। ওকে, এই লাস্ট দুটো দিন খুব ভাইটাল। আজকে শনিবার, আজকে একদম সপ্তাহের আমরা শেষের দিকে চলে এসেছি, ঠিক আছে? তাই এই দুটো দিন খুব ভাইটাল। নেক্সট উইক যেটা আসতে চলেছে সেই উইকে আমরা একটা বৃহত্তর সারপ্রাইজ নিয়ে তোমাদের জন্য আসবো। ওকে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, অ্যাজ ইউজুয়ালি যেমন করে রেখেছো তোমরা। তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমি চাইছি আপকামিং যে উইকটাতে সেটা তোমরা একটা বৃহত্তর ঘটনার সাক্ষী থাকবে। ওকে, তো আজকের ভিডিওতে এসো। দেখো ডায়াকাইনেসিস, এইমাত্র আমরা বললাম যেখানে কায়াজমার প্রান্তীয় গমন দেখতে পাচ্ছ, কায়াজমাটা প্রান্তের দিকে সরে গেছে। ওকে, তোমরা এক কাজ করতে পারো, তোমরা গত ক্লাসটার ভিডিওটি একবারে দেখে তার ছবিগুলোর সঙ্গে আজকের ছবিগুলো পরিষ্কার করে এঁকে নেবে, দেন তুমি পড়তে আরম্ভ করবে দুটো ভিডিওকে একসাথে। তো ডায়াকাইনেসিস দেখো, কায়াজমার প্রান্তীয় গমন ঘটেছে, বলার অপেক্ষা রাখে না, আমরা এটা দিয়েই শুরু করি। তাহলে এই ফেজে যেটা ঘটেছে টার্মিনালাইজেশন অফ কায়াজমা। ওকে, কায়াজমা ঘটেছে, টার্মিনালাইজেশন অফ কায়াজমার প্রান্তীয় গমন ঘটেছে, জাস্ট এই ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে। দিস ইজ দ্য লাস্ট ফেজ। ডায়াকাইনেসিস ছিল লাস্ট ফেজ অফ প্রোফেজ 1, এটা লাস্ট ফেজ অফ প্রোফেজ 1। এরপর আমরা নিশ্চয়ই যাবো কোথায়? মেটাফেজ 1। ঠিকই ভেবেছো তো। মেটাফেজ 1 খুব দ্রুত হয়ে যাবে, এগুলো এমন কিছু চাপের নয়। তোমরা মেন প্রোফেজ 1-এর যে উপদশাগুলো শেষ করে ফেলেছো, মানে মিওসিসের ম্যাক্সিমাম বা মূল বিষয়টা তোমরা শেষ করে ফেলেছো। এবার জাস্ট ফর্মালিটিসগুলো আছে। মেটাফেজ 1 দেখতে পাচ্ছ, মেটাফেজের কি হয় সেই একই গল্প আমরা পাবো। ক্রোমোজোমসগুলো দেখো অ্যালাইন করে গেছে। ওকে, বাইভ্যালেন্ট লিখে রাখো ক্যারেক্টারগুলো, বাইভ্যালেন্ট আর অ্যালাইন অন ইকুইটোরিয়াল প্লেট। ওকে, বাইভ্যালেন্টগুলো কোথায়? ইকুইটোরিয়াল প্লেট বরাবর সজ্জিত হয়ে গেছে, ঠিক কি না? দেখতে পাচ্ছ স্পিন্ডল ফাইবার অ্যাটাচড হয়ে অ্যান্ড অ্যাটাচড উইথ স্পিন্ডল ফাইবার যখন ক্রোমোজোমগুলোকে অ্যাটাচ করে তখন এই স্পিন্ডল ফাইবারগুলোকে আমরা ক্রোমোজোম ফাইবার বলে থাকি। তাহলে এই ক্রোমোজোম ফাইবার দ্বারা আবিষ্ট হওয়া বা যুক্ত থাকা ক্রোমোজোমগুলি সজ্জিত হয়ে গেছে ইকুইটোরিয়াল প্লেট বরাবর ইন মেটাফেজ 1। ওকে, বাইভ্যালেন্টগুলো সজ্জিত হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এরপর চলে আসো অ্যানাফেজ 1। পরপর আমি সাজিয়ে রেখেছি। অ্যানাফেজ 1-এ তুমি কি দেখতে পাচ্ছ? অ্যানাফেজ 1-এ যখন তুমি যাচ্ছ, খুব একটা ইন্টারেস্টিং ঘটনা। অ্যানাফেজ 1 এটা কেন স্টার্ট দিলাম একটু পরেই বুঝতে পারবেন যখন অ্যানাফেজ 2-তে যাব। অ্যানাফেজ 1 কি হয় দেখো,
হোমোলোগাস ক্রোমোজোমগুলো সেপারেশন হচ্ছে, তাই না? বাইভ্যালেন্ট গঠনকারী যে হোমোলোগাস ক্রোমোজোম সেপারেশন ঘটছে, দিস ইজ দ্য ইভেন্ট হোয়ার হোমোলোগাস, এই পয়েন্টটা তোমরা নোট করো, হোমোলোগাস ক্রোমোজোমস আর separated হোমোলোগাস ক্রোমোজোমস আর সেপারেটেড। মিওসিস 1 এখানে হ্রাস বিভাজন ঘটে যাবে, মনে করো মিওসিস 1-এতেই আমরা বলেছিলাম এটা হ্রাস বিভাজন ঘটে যাবে, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা হ্রাস হয়ে যাবে। তাই যখনই হ্রাস বিভাজনের কথা আসবে তখন তোমরা একদম মাথায় নোট করে নাও, সেখানে হবে ক্রোমোজোমের ডিভিশন, ক্রোমোজোমের বিভাজন। আর যখন সমবিভাজনের মতো হবে, অর্থাৎ মিওসিস 2 যেটাকে আমরা মাইটোসিসের মতো বলে থাকি, সেখানে দেখতে পাবে ক্রোমোজোম সেপারেশন হবে না, ক্রোমাটিড সেপারেশন হবে। মাথায় একদম ট্যাগ লাইন করে নাও, যখনই রিডাকশন ডিভিশন বা হ্রাস বিভাজনের গল্প থাকবে তখনই তুমি জানবে এখানে ক্রোমোজোমের সেপারেশন হবে। ওকে, যেখানে সিস্টার ক্রোমাটিডস আর অ্যাসোসিয়েটেড দেখতে পাচ্ছ, সিস্টার ক্রোমাটিডগুলো যুক্ত হয়ে আছে। হোমোলোগাস ক্রোমোজোমের অন্তর্গত সিস্টার ক্রোমাটিডস আর অ্যাটাচ ক্রোমোজোমের সেপারেশন হচ্ছে। ওকে, ক্লিয়ার হয়ে গেছে ব্যাপারটা? তাহলে হোমোলোগাস ক্রোমোজোম আর সেপারেটেড হোয়ার সিস্টার ক্রোমাটিডস আর অ্যাটাচড, হোয়ার লিখে নাও এটা, হোয়ার সিস্টার ক্রোমাটিডস আর অ্যাটাচড। ওকে, ক্লিয়ার হয়েছে বিষয়টা? নেক্সট চলে এসো, আমরা যেটা বলছিলাম, যে জায়গাটা নোট করতে বলেছিলাম, অ্যানাফেজ 1 মানে হ্রাস বিভাজনের মতো গল্প। অ্যানাফেজ 1, মিওসিস 1টা হচ্ছে হ্রাস বিভাজন প্রকৃতপক্ষে, তাই এক্ষেত্রে ক্রোমোজোমের ডিভিশন হবে। আর যেখানে বললাম মিওসিস 2 যখন যাব তখন যখন অ্যানাফেজ 2 আমরা পড়বো তখন দেখতে পাবো সেখানে ক্রোমাটিডের সেপারেশন, নট ক্রোমোজোম। ক্লিয়ার হয়ে গেছে বিষয়টা? কারণ ওটা মাইটোসিসের মতো হলেই সেখানে ক্রোমাটিডের ডিভিশন হবে। তো এসব পরবর্তী টেলোফেজ 1 নিশ্চয়ই বুঝতে পারছো, সেম আমরা মাইটোসিসও পড়িয়েছি। হ্যাঁ, এটা একদম কন্টিনিউয়েশন ক্লাস চলছিল, সেল ডিভিশন একদম মাইটোসিস, তাই আমাদের বলার অপেক্ষা রাখে না এই দশাগুলো কী হয় অ্যাকচুয়ালি। তো এখানে দেখতে পাচ্ছ নিউক্লিয়ার ফাইবার, নিউক্লিও মেমব্রেন এবং নিউক্লিও লাস অ্যাপিয়ার করেছে, নিউক্লিও লাস রিঅ্যাপিয়ার করেছে। ওকে, যেটা ডিসঅ্যাপিয়ার করে গেছিল সেটা আবার রিঅ্যাপিয়ার করেছে, এবং ক্রোমোজোম অ্যাজ ইউজুয়ালি কম্প্যাক্ট হয়ে গেছে। অলসো সাইটোকাইনেসিস আমরা একসঙ্গে দেখিয়ে দিয়েছি। সাইটোকাইনেসিসের ফলে একটা কোষ থেকে দুটো কোষ হয়ে গেছে। দেখো, একটা কোষ থেকে, হ্যাঁ, এখানে সাইটোকাইনেসিসটাও বলে দাও, সাইটোকাইনেসিসটাও আমরা দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, তাই ফ্রম ওয়ান সেল উই গেট টু সেল, ফ্রম ওয়ান সেল উই গেট টু সেল। দেখতে পাচ্ছ ক্রোমোজোমগুলো ভালো করে দেখো, এই ক্রোমোজোমটা এটা আর এটা নিয়ে একটা সেল হয়েছে, আর এটা আর এটা নিয়ে একটা সেল হয়েছে। আঁকাগুলো খুব ভালো করে করবে, আঁকাগুলো দেখবে সমস্ত তোমাদের পরিষ্কার করে দেখানো হচ্ছে তোমাদের কাছে, সমস্তগুলো আঁকাগুলো পরিষ্কার করে দেখবে কোথায় ক্রসিং ওভার জনিত যে ক্রোমোজোমাল সেগমেন্টের এক্সচেঞ্জ হয়েছে সেই জায়গাগুলো খুব স্পষ্ট তো দেখতে পাচ্ছ তোমরা ভিডিওতে, এগুলো খুব ক্লিয়ারলি নোট করবে। ওকে, তাহলে টেলোফেজ 1-এ কী হয়েছে, নিউক্লিও ফাইবার আর নিউক্লিও লাস রিঅ্যাপিয়ার করেছে এবং সাইটোকাইনেসিস হয়ে গেছে। এর ফলে একটা সেল থেকে দুটো সেল হয়ে গেছে। হ্যাঁ, কম্প্যাক্টলি আমরা ক্রোমোজোম দেখতে পাচ্ছি, ক্রোমোজোমস আর ভিজিবল। ওকে, দেখো টেলোফেজ 1 যখন হয়ে গেছে তখন আমরা দেখো ডায়াকাইনেসিসে এসো, যখন প্রোফেজ 1 হয়েছিল, অর্থাৎ পেরেন্টাল যে সেলটাকে নিয়ে আমি শুরু করেছিলাম, একদম মাদার সেল যেটা ছিল আমার, সেখানে একটা, দুটো, তিনটে, চারটে ক্রোমোজোম ছিল। কটা ক্রোমোজোম ছিল? চারটে ক্রোমোজোম। আমরা বলেছিলাম, মনে করে দেখো 2n = 4 নিয়ে আমরা দেখাতে চলেছি। আর এখন দেখতে পাচ্ছ কটা ক্রোমোজোম হয়ে গেছে, যে দুটো সেল তৈরি হয়েছে, একটা সেল থেকেই দুটো সেল হয়েছে। তো মিওসিস 1 কমপ্লিট যখন আমার হলো তখন আমরা একটা সেল থেকে দুটো সেল পেলাম, এবং তাতে একটা দুটো, অর্থাৎ পার সেলে আমি দুটো করে ক্রোমোজোম পাচ্ছি, অর্থাৎ হয়ে গেল না রিডাকশন ডিভিশন। মিওসিস 1টাই তাই প্রকৃতপক্ষে হ্রাস বিভাজন। এবার দেখো এই দুটো সেলের প্রত্যেকটাকে নিয়ে আমরা পরবর্তী মিওসিস 2-তে গেছি। পরবর্তী আমরা মিওসিস 2, যেটাকে আমরা বলছি সেম অ্যাজ, হ্যাঁ, মাইটোসিসের ন্যায়, মাইটোসিস রিলেটেড টু মাইটোসিস, হ্যাঁ, যেটা আমরা মাইটোসিসের ন্যায় বলছি। আবার ইট ইজ রিলেশন টু মাইটোসিসের মতো। দেখো আমরা যে কোনো একটা সেলকে নিয়ে দেখিয়েছি, তোমরা দুটো সেলকে নিয়েই করবে। আমি এখানে আমার বোর্ডের সুবিধার্থে বা আঁকার সুবিধার্থে আমি একটা সেলকে নিয়ে দেখিয়েছি। এই সেলটাকে নিয়ে আমি পরবর্তী দশাগুলোয় গেছি, মিওসিস 2-তে গেছি। তোমরা জানো এই মিওসিস 1 এবং মিওসিস 2 এর মাঝখানে একটা শর্ট লিভড
স্টেজ থাকে, তার নাম কি? ইন্টারকাইনেসিস। আমি আগেও বলেছি, আবারও বলে দিলাম। ইন্টারকাইনেসিস, আফটার ইন্টারকাইনেসিস একটা শর্ট লিভড একটা স্টেজ। দেন আমরা প্রফেজ 2-তে গেছি, যে প্রফেজ 2টা প্রফেজ 1-এর ন্যায় অতটাও লেন্দি নয়, শর্ট লিভড একটা স্টেজ, মানে ওর তুলনায় প্রফেজ 1-এর তুলনায় প্রফেজ 2 অনেক শর্টার টাইমে হয়। তাহলে প্রফেজ 2 দেখতে পাচ্ছ, ক্রোমোজোমস আর অ্যাটাচড উইথ স্পিন্ডল, ক্রোমোজোমগুলো স্পিন্ডলের সঙ্গে অ্যাটাচ করেছে। ওকে, এখানে আমি দেখতে পেয়েছি, এখানে আর দেখাইনি আমরা, নিউক্লিয় মেমব্রেন আর নিউক্লিয় লাস দেখো ডিসঅ্যাপিয়ার করে গেছে। নিউক্লিয় লাস আর নিউক্লিয়ার মেমব্রেন আমি আর দেখাইনি, ডিসঅ্যাপিয়ার করে গেছে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে ক্যারেক্টারগুলোকে নোট করে নিও। নিউক্লিয়ার মেমব্রেন আর নিউক্লিয় লাস ডিসঅ্যাপিয়ার অ্যান্ড ক্রোমোজোমস অ্যাটাচড উইথ স্পিন্ডল। ক্লিয়ার হয়েছে? নেক্সট হলো সব মেটাফেজ 2। প্রফেজ 2 আমার কমপ্লিট। মেটাফেজ 2 সো সিম্পল, সেম ঘটনা, ক্রোমোজোম সজ্জিত হয়ে গেছে, হয়ে গেছে। তাহলে ক্রোমোজোমস আর অ্যালাইন, একই ঘটনা, ক্রোমোজোমস আর অ্যালাইন অন ইকুইটোরিয়াল প্লেট, ক্রোমোজোম একদম মাঝখান বরাবর সজ্জিত হয়ে গেছে। দেখো একটা সেল নিয়ে করছি, ওপরের সেলটাকে নিয়ে না, নিচের সেলটাকে নিয়ে করছি। ওপরের সেলটা তো ঠিক একই ঘটনা ঘটছে, আমরা যে কোনো একটা সেলকে নিয়ে দেখাচ্ছি, তাহলেই তোমরা ওপরটাও আঁকতে পারবে। এটা প্রফেজ 1 গেল, প্রফেজ 2 গেল, মেটাফেজ 2ও বললাম, ক্রোমোজোম একদম মাঝখান বরাবর সজ্জিত হয়ে গেছে। ওকে, chromosomes are at equatorial plate. ওকে, সজ্জিত হয়ে গেছে দেখতে পাচ্ছ। অ্যানাফেজ 2-তে এসো, দিস ইজ দ্য মোস্ট ভাইটাল। আমরা অ্যানাফেজ 1টাকেও স্টার দিয়েছিলাম, অ্যানাফেজ 2টাকেও স্টার দিয়েছিলাম। কেন ভাইটাল? এবার দেখো এই যে ক্রোমোজোমগুলো ছিল, তার ক্রোমোজোমের ক্রোমাটিড স্প্লিটিং হয়েছে। তাহলে অ্যানাফেজ 2-তে কি পাচ্ছ? অ্যানাফেজ 2-তে সেন্ট্রোমিয়ার স্প্লিটিং, ক্রোমোজোমগুলোকে যুক্ত করে রাখে যে সেন্ট্রোমিয়ার, সেই সেন্ট্রোমিয়ার স্প্লিট করেছে। অ্যান্ড অলসো chromosomes splitting into chromatids। তাহলে ক্রোমোজোমগুলো ক্রোমাটিডে বিভক্ত হয়ে গেছে। দেখো ক্রোমোজোমগুলো কিসে বিভক্ত হয়ে গেছে? ক্রোমাটিডে ডিফারেন্সিয়েট হয়ে গেছে, ক্রোমাটিডে বিচ্ছিন্ন হয়ে গেছে, বলেছিলাম না? তাহলে অ্যানাফেজ 1 তোমাদের পরীক্ষায় পড়ে, অ্যানাফেজ 1-এর সঙ্গে অ্যানাফেজ 2-এর পার্থক্য কি? অ্যানাফেজ 1-এ তুমি কি পেয়েছো? অ্যানাফেজ 1-এ ক্রোমোজোমের সেপারেশন পেয়েছো, বারবার ধরে বলছি, ক্রোমোজোম সেপারেট হয়েছে। এখানে ক্রোমাটিডের সেপারেশন ঘটেছে। অ্যাজ ইউজুয়ালি স্প্লিটিং অফ সেন্ট্রোমিয়ার টেক্স প্লেস অ্যান্ড ক্রোমাটিড সেপারেশন। ক্লিয়ার হলো বিষয়টি? নেক্সট চলে এসো, আমরা টেলোফেজ 2-তে গেছি। টেলোফেজ 2 আবারও দেখো, টেলোফেজ 2 এক ক্যারেক্টার, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিয়ার লাস রিঅ্যাপিয়ার, এবং এটা নিয়ে একটা সেল হয়ে গেছে। দেখো এটা নিয়ে একটা সেল দেখতে পাচ্ছ ছবিটা, আর যেখানে এই ক্রসওভার ক্রোমোজোমগুলো নিয়ে একটা সেল হয়ে গেছে। তাহলে টেলোফেজ 1-এতে যে দুটো সেল পেয়েছিলে, তার একটা থেকে বর্তমানে তুমি কটা সেল পেলে? কমপ্লিটিং টেলোফেজ 2 দুটো সেল পেলে। টেলোফেজ 1-এ ক্রোমোজোম সংখ্যা কত ছিল? টেলোফেজ 1 যখন হয়েছিল তখন ক্রোমোজোম কটা ছিল? একটা কোষে দুটো ক্রোমোজোম ছিল। ওকে ফাইন। এখনও কটা আছে ক্রোমোজোম? দেখো একটা দুটো। তুমি এখন বলবে স্যার এগুলো ক্রোমাটিড। এখানে ক্রোমাটিড বিহেভস লাইক ক্রোমোজোম। তাহলে এখানেও তুমি দুটো ক্রোমোজোমই পাচ্ছ। তাহলে এখানে হ্রাস বিভাজন হলো না সমবিভাজন হলো? বলার অপেক্ষা রাখে না স্যার। ওখানেও যদি দুটো ক্রোমোজোম থাকে তাহলে এখানেও নিশ্চয়ই দুটো ক্রোমোজোমই আছে, তাহলে নিশ্চয়ই সমবিভাজন। ঠিক, মেয়োসিস 2টা সমবিভাজন অর্থাৎ মাইটোসিসের ন্যায়। তাহলে দুটো সেল পেয়েছো। আর বুঝতে পারছো, আর ওই দুটো সেলকে নিয়েও যদি করতাম, ওই একটা যে টেলোফেজ 1-এ আরেকটা যে সেল পেয়েছিলে সেটা নিয়েও যদি করতাম, তাহলে সেটার ফলেও তুমি দুটো সেল আরও পেতে। দেখো এই গেলো দুটো সেল। হ্যাঁ, সেখানে আমরা একটা পেতাম কীরকম? একই রকমভাবে একটা ব্লু, দেন একটা রেড, এই একটা পেতে নিউক্লিয়ার লাস, এবং আরেকটা পেতে যেখানে রেডের সঙ্গে অল্প ব্লু পার্ট পেতে। এই হলো ব্লু পার্ট, ক্রস ওভার ক্রোমোজোমগুলো, আর এই ব্লু পার্টের সঙ্গে তুমি পেতে দিস ইজ দ্য রেড পার্ট। তাহলে কটা সেল পেলে? একটা, দুটো সেল, তিনটে সেল, চারটে সেল।
আফটার মিওসিস তুমি এইটা মিওসিস ধরো, এই আমরা দেখতে পাচ্ছি ডায়াকাইনেসিস, অর্থাৎ এই জায়গার স্টেপটা মনে আছে নিশ্চয়ই, এটা প্রোফেজ 1 স্টেপ ছিল, এখানে 1 2 3 4টে ক্রোমোজোম ছিল একটা সেলের মধ্যে। এখন যে 4টে সেল পেয়েছো দেখো কটা করে ক্রোমোজোম আছে, একটা দুটো, তাহলে হাফ অফ ক্রোমোজোমস হয়ে গেছে। আচ্ছা টেলোফেজ, এটা টেলোফেজ 2তে, যখন শেষ স্টেপে তুমি যখন ক্রোমোজোমগুলো পাচ্ছ সেলে, এটার স্টার্টিং এটা হচ্ছে মিওসিস 2, তাহলে মিওসিস 1 যখন শেষ করেছিলে তখন তুমি একটা সেলে কটা ক্রোমোজোম পেয়েছিলে, 2টো ক্রোমোজোমই পেয়েছিলে, তখনই হ্রাস বিভাজন ঘটে গেছে। তাহলে এর স্টার্টিং এর শেষে আবার তুমি একই ক্রোমোজোম পাচ্ছ, তাহলে মিওসিস 2টা সমবিভাজনের ন্যায়। ক্লিয়ার হলো বিষয়টা? ওকে, তাহলে এটা নোট করবে। এটা গেল তোমাদের টোটাল মিওসিস। তাহলে মিওসিসের মেন পর্যায় হলো মিওসিস প্রোফেজ 1-এর ওই 5টা উপদশা, তারপর তো অ্যাজ ইউজুয়ালি যা মাইটোসিসে পড়েছো ওরকমই সাজিয়ে সাজিয়ে যাও, অটোমেটিক্যালি তুমি এটা করে ফেলতে পারবে। এখন লাস্ট পড়াশোনা আমাদের, এই যে মিওসিস পড়লাম এর গুরুত্ব কী স্যার, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মিওসিস? দেখো আলটিমেট যদি এই 2n সেল থেকে হ্যাপ্লয়েড ক্রোমোজোম সংখ্যাযুক্ত এই অপত্যগুলো না তৈরি হতো, এই সেলগুলো না তৈরি হতো, অর্থাৎ আমরা মিওসিস কাদের হয় বলেছিলাম, আমরা বলেছিলাম সেক্সুয়াল রিপ্রোডাকশন যারা করে তাদের ক্ষেত্রে গ্যামেটিক মাদার সেল 2n এর বলেছিলাম মিওসিস হয় এবং তৈরি হয় গ্যামেট। তুমি এখন নিশ্চয়ই বুঝতে পেরে গেছো গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা হ্যাপ্লয়েড, অর্ধেক ক্রোমোজোম সংখ্যাযুক্ত হবে। তাহলে এই গ্যামেট যদি হ্যাপ্লয়েড না ঘটতো, মিওসিস যদি না ঘটতো, তাহলে হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হতো না। হ্যাপ্লয়েড গ্যামেট না তৈরি হলে আরেকটা এরকম, এটা ধরো মেল গ্যামেট করলাম, এটা ধরো ফিমেল গ্যামেট করলাম, এদের মিলনে জাইগোট তৈরি হতো না এবং জাইগোটটা আবার ডিপ্লয়েড হতো না। যদি মিওসিস না হতো তাহলে কি হতো, গ্যামেটগুলো 2n করে হতো। ভালো করে বোঝো কথা, মিওসিসের ফলে হ্রাস বিভাজন ঘটেছে, গ্যামেটটা হ্যাপ্লয়েড তৈরি হয়েছে, সেই হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড জাইগোট, সেখান থেকে আবার নিউ প্ল্যান্ট বডি যখন হচ্ছে, নিউ প্ল্যান্ট বা নিউ অর্গানিজম যখন হচ্ছে, নিউ অর্গানিজম বলাই ভালো, সেও ক্রোমোজোম সংখ্যা 2nই হচ্ছে। তাহলে ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকছে। যদি এটা মিওসিস না ঘটতো তাহলে দেখো গ্যামেটটাও হতো নিশ্চয়ই 2n গ্যামেট পেতে, তাহলে যে জাইগোট পেতে সেটা কত হতো 4n, তার থেকে যখন নতুন অর্গানিজম হতো সেটা হয়ে যেত 4n, অর্থাৎ ক্রোমোজোম সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পেত। তাই মিওসিসের প্রধান গুরুত্ব নোট করো তোমরা, মেন সিগনিফিকেন্স, তার 1 নম্বর প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা। আর 2 নম্বর গুরুত্ব তুমি কি পাচ্ছ, তাহলে প্রজাতির ক্রোমোজোম সংখ্যাকে ধ্রুবক রাখতে মিওসিসের মূল গুরুত্ব পাচ্ছ। এবং আমরা মিওসিসে পেয়েছি ক্রসিং ওভার পেয়েছি, ক্রসিং ওভারের গল্প পেয়েছি। ক্রসিং ওভার কি করে আমরা জানি, রিকম্বিনেশনে সাহায্য করে। এই রিকম্বিনেশন জনিত কারণেই আমরা পাই বিভিন্ন ভ্যারিয়েশন, এই ভ্যারিয়েশনের ফলেই হয় ইভলিউশন, ভ্যারিয়েশন কজেস ইভলিউশন। তাহলে আমরা জেনেটিক্যালি আমরা ডিফারেন্ট বা জিনগতভাবে বিভিন্নতা সম্পন্ন আমরা জীব গোষ্ঠী পাবো। ওকে, এটাও একটা অন্যতম প্রধান গুরুত্ব, জেনেটিক ভ্যারিয়েবিলিটি পাবো, এটাও মিওসিসের একটা প্রধান গুরুত্ব। তাহলে মিওসিসের প্রথম 1 নম্বর গুরুত্ব কী পাচ্ছ, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা এবং ক্রসিং ওভার এর জনিত কারণে আমরা নিউ রিকম্বিনেন্ট, নতুন জিনগত বৈশিষ্ট্য সম্পন্ন রিকম্বিনেন্ট বা অপত্য তৈরি হওয়ার একটা সুযোগ পাচ্ছি এই মিওসিসের জনিত। তোমরা এই পড়াটা সুন্দর করে শেষ করো। আমাদের কোষ বিভাজন দেখো শেষ হয়ে গেল, একদম শুরু করেছিলাম প্রথম দিন থেকে, আস্তে আস্তে আমরা মাইটোসিস, আজকে মিওসিস শেষ করে দিলাম উইথ দেয়ার সিগনিফিকেন্স, গুরুত্ব সংক্রান্ত সব কিছু নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর কি আসতে চলেছে তোমাদের জন্য, এরপর আসতে চলেছে এ ভেরি স্পেশাল, পরবর্তী ক্লাসে আমরা দেখাবো ডাউট ক্লিয়ারিং। তোমরা এটা পুরোটা কমপ্লিট করো, দেন আমি ডাউট ক্লিয়ারিং ক্লাস নিয়ে আসবো। এবং বলেছি সামনের যে উইক আসতে চলেছে সেই উইকে তোমাদের জন্য একটা বৃহত্তর এবং একটা কিছু আসতে চলেছে, একটা বেস্ট কিছু তোমাদের জন্য ভেবেছি আমি, সেটা তোমাদের জন্য আসতেই চলেছে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এই সমস্ত কিছু পর ধাপে ধাপে পড়াশোনাটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। প্রত্যেকে ভালো থেকো।